স্বাগত জানাচ্ছি নির্বাচনী পথ চলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনামগুলো। নির্বাচনে বড় চ্যালেঞ্জ আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা। লেভেল প্লেইং ফিল্ডের জন্য বাহিনীগুলোর শক্তিশালী ভূমিকা চায় ইইউ। কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের মান্না সহ আরও অনেকে। বিভিন্ন বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা। সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ। এবং কৃষি আর পর্যটনে বিপুল সম্ভাবনাময় সিরাজগঞ্জ। এই অঞ্চলকে সমৃদ্ধ করতে প্রয়োজন শিল্প প্রতিষ্ঠানগুলোর সমন্বয়। স্থানীয় কৃষি বাজার ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। পৌষের শুরুতে সারা দেশে চলছে শীতের আয়োজন, আর একই সাথে চলছে ভোটের আলাপ। আর এই দুয়ে মিলে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে পরিবেশ জমে উঠেছে। আজকে শুরু করছি সমসাময়িকদের বিশেষ আয়োজন নির্বাচনে পথ চলা। আর আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে রয়েছে 6টি আসন, আর 6টি আসনে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ সদর উপজেলার মতিন সাহেবের ঘাট এলাকায়। এই এলাকার নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন শ্রমজীবী, ব্যবসায়ী মানুষ, বিভিন্ন মানুষের একটি চায়ের আড্ডায় কিন্তু আমরা চলে এসেছি। আর এই চায়ের আড্ডায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বসে আছেন এবং তারা বিভিন্ন ধরনের যে আলাপ অর্থাৎ নির্বাচনী আলাপ চলে এসেছে। আর আমরা আজকে তুলে ধরতে চাই এই নির্বাচনী পথ চলা অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষের ভাবনার কথা জানতে চাই, তাদের সংকট সম্ভাবনার কথা। এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই। আপনার নাম কি এবং আপনি কি করেন? বসে কথা বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। আমি ব্যবসা করি। আমরা নির্বাচনের ব্যাপারে বলতে চাচ্ছি, আমরা চাই সুন্দর পরিবেশে সুস্থভাবে একটি নির্বাচন হোক। আমরা অনেক বছর ধরে ভোট দিতে পারি নাই, আমরা যেন ভোট কেন্দ্রে সুস্থভাবে ভোট দিতে পারি, ভোট দিয়ে একটি সুন্দর সরকার গঠন করতে পারি। সেই সরকার যেন আমাদের উন্নয়ন করে। আমাদের সিরাজগঞ্জ, আমরা নদী ভাঙ্গন এলাকায় থাকি। আমাদের এই জায়গায় যমুনা সেতু হওয়ার আগে অনেক কিছু ছিল, লঞ্চ, ফেরি, স্টিমার ছিল। এখন অনেক কিছু নাই। আমাদের এই জায়গায় অনেক শ্রমজীবী মানুষ আছে, তাদের যেন এখানে কর্মসংস্থান করে দেয়, তারা যেন এখানে কর্ম করে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। জি, ধন্যবাদ। সামনে নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? নির্বাচন তো ঘনিয়ে আসছে এবং বহুদিন পরে আপনারা ভোট দিতে পারবেন, সব মিলে কি বলবেন? ধন্যবাদ সময় টেলিভিশনকে। আপনারা জানেন যে দীর্ঘদিন পরে একটি ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচন পরবর্তী সরকার গঠন হবে। এতে আমার সিরাজগঞ্জ সারা দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। কারণ আপনারা জানেন যে আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, তাদের কাছে আমাদের সিরাজগঞ্জবাসী একটাই প্রত্যাশা থাকবে, সেটা হলো যে এই নদী ভাঙ্গন এলাকা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এখানে বিসিক এবং শিল্প পার্ক যে আপনার ইপিজেড যে কিন্তু চালু হয়নি, চালু হলে কর্মসংস্থান হবে। পাশাপাশি আমরা সিরাজগঞ্জ দুগ্ধ এবং তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জ। আমার তাঁত শিল্পের পৃষ্ঠপোষকতা নাই। প্রায় 12 লাখ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার তাঁত শিল্পের সাথে জড়িত। 12 লাখ লিটার দুধ উৎপাদন হচ্ছে, কিন্তু আমার সিরাজগঞ্জে সে তুলনায় তেমন সুষম আপনার উন্নয়ন হয়নি। আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে, আগামীতে যারাই আসবে তারা আমাদের এই সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নের দিকে দৃষ্টি দেবে, যেন আমাদের কর্মসংস্থান হয় এবং এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ার বিষয়ে তারা একটু নজর দিবেন, তারা যেন উদ্যোগী হন। এই যে নির্বাচিত সরকার আসবে, নতুন সরকার এবং নির্বাচিত জনপ্রতিনিধি আসবেন, সেই জনপ্রতিনিধি যেন এই বিষয়গুলো তিনি বারবার করে খেয়াল করেন। এই এলাকার মানুষ কিন্তু এটি আসলে বলার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই আরও একজনের সাথে, জানার চেষ্টা করব যে এই যে নানা ধরনের সমস্যা রয়েছে আপনাদের, বিশেষ করে চরাঞ্চলে যে বিপুল কৃষির সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি কি প্রতিবন্ধকতা আছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চর ভাঙ্গার লোক, আমাদের অনেক আবাদি পশু অনেক নদীর ধারে ভেঙে গেছে। আমাদের চরের লোকের জন্য কর্মসংস্থার ব্যবস্থা নাই। নতুন সরকার, আমরা যাতে ভোট দিয়ে ভালো সরকার একটা গঠন করতে পারি, ভোট দিতে পারি, সেই সরকারের মাধ্যমে দিয়ে যদি চর অঞ্চলে কাবিখার মাধ্যমে, টিআরের মাধ্যমে, বড় প্রকল্পের মাধ্যমে
যদি চর অঞ্চলে কোনো শিল্প কারখানা করা যায়, ইনশাল্লাহ চর অঞ্চলের মানুষ অনেকে কর্মসংস্থান ব্যবস্থা হবে। ধন্যবাদ। আমরা চরাঞ্চল নিয়ে কথা বলতে চাই। সিরাজগঞ্জে বিশাল চরাঞ্চল রয়েছে এবং এটি এখানকার যারা মানুষ রয়েছেন তাদের বরাবরই অভিযোগ যে চরাঞ্চলে মানুষের যোগাযোগ অব্যবস্থাপনার কারণে কিন্তু এখানকার যে কৃষি পণ্য সেটি তারা ভালোভাবে ফলাতে পারছে না। বিশেষ করে এখানে প্রচুর মরিচ উৎপাদন হয়। আমরা এখানে বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে বিশাল চরাঞ্চল এবং বিপুল সম্ভাবনাময় চরাঞ্চল, এটিকে আরও কিভাবে এটি কার্যকর করা যায় আপনার মতে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সময় টিভিকে ধন্যবাদ জানাই চরাঞ্চলের বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। চরাঞ্চলে সবচেয়ে বেশি যেটা বড় সমস্যা সেটা হলো যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। চরাঞ্চলের মানুষ কৃষি প্রধান এলাকা, আসলে প্রচুর সোনালী ফসল উৎপাদন হয়। যাতায়াত ব্যবস্থার জন্য তারা সময় মতে পারাপার করতে পারে না। দেখা যাচ্ছে যে একটা জমি ফসল ফলায়, কিন্তু যাতায়াত ব্যবস্থা খারাপের জন্য ওই ফসলটা মানে বেশি দামে বিক্রি করতে পারে না। তারপরেও আপনি দেখতে পারেন যে এই চরাঞ্চল যোগাযোগ ব্যবস্থার জন্য একটা রুগী অসুস্থ হলে দেখা যায় সিরাজগঞ্জ আসতেই 2 ঘন্টা সময় লাগে। এতে করেও দেখা যায় যে রাস্তার ভিতরেই একটা দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য সরকারের প্রতি, যেই সরকার আসুক, আমাদের চরাঞ্চলের পক্ষ থেকে একটাই এই আবেদন থাকবে, সেটা হলো যাতে যোগাযোগ ব্যবস্থাটা সবচেয়ে উন্নত করে এবং চরাঞ্চলে একটা ভালো চিকিৎসা ব্যবস্থার সুব্যবস্থা করে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই যে নানান দাবি দেওয়া কিন্তু তুলে ধরছেন, বিশেষ করে সামনে যেই সরকার আসবে সেই সরকার যেন এই বিষয়গুলো বারবার করে খেয়াল করেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। নানা রকম সমস্যা তো রয়েছে, পাশাপাশি সামনে যে নির্বাচন নিয়ে তাদের ভাবনা শুনতে চাই। কি ভাবছেন তারা, তাদের দাবি দেওয়া কি? এই যে সামনে নির্বাচনে নিশ্চয়ই আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন নাগরিক হিসাবে। কেমন প্রার্থী দেখতে চান এবং প্রার্থীর মধ্যে কি কি গুণ থাকা উচিত আপনি কি মনে করছেন আপনার অঞ্চলের উন্নয়নের জন্য? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সময় টিভিকে। আসলে সবারই বক্তব্য এখন একটাই, যে দীর্ঘ 17 বছর যে আমরা দুঃশাসনের মধ্যে ছিলাম, ফ্যাসিস্ট সরকার থেকে বাংলাদেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মুক্তি পেয়েছে। সেই মুক্তির পরে আমাদের একটাই চাওয়া যে আমরা যেন আমাদের ন্যায্য অধিকার এবং সঠিকভাবে পাই এবং সামনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে তাদের কাছে আমাদের একটাই চাওয়া, যারা সত্য ন্যায়ের প্রতীক হিসেবে যেন তারা নিজেকে আমাদের সামনে উপস্থাপন করতে পারে। এবং আমরা একটা কথা প্রচলিত আছে যে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এরকম আসলে ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত, যে আমার ভোট আমি দিব, আমি আমার বিবেক খাটিয়ে সৎ এবং যোগ্য লোককেই আমরা ভোট দিব। তো আমরা যারাই আমাদের এই সিরাজগঞ্জ বিভিন্ন আসনে যারা নির্বাচন করতেছে তাদের কাছে, সবার কাছেই আমরা আশাবাদী যে তারা তাদের যোগ্যতাকে সৎ এবং যোগ্যতাকে সামনে রেখে আমাদের সামনে উপস্থাপন করুক। আমরা তাদেরকে নির্বাচন করে আমরা আমাদের সিরাজগঞ্জকে আরও উন্নয়নের দিকে যেন আগে নিতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে মানুষের আশা ভরসা নানা ধরনের কথা কিন্তু উঠে আসছে। আমার হাতের বাইরে আমি একটু যেতে চাই। অসংখ্য মানুষ কিন্তু এখানে বসে আছেন এই চায়ের আড্ডায় এবং তাদের ভাবনার কথা শুনতে চাই। তারা বলছেন যে নানা দাবি দেওয়ার কথা। কি ভাবছেন সামনে নির্বাচনে? আসলে তো 17 বছর আমরা ভোট দিতে পারি নাই বিগত দিনে। আমরা চাইতেছি যে সামনে একটা সুষ্ঠু সুন্দর একটা পরিচ্ছন্ন নির্বাচন হবে, যা আমাদের এলাকার এবং সবাই বাংলাদেশের সবাই সুন্দরভাবে ভোটটা দিবে। যাকে মানুষ ভোট দিবে সে সুন্দরভাবে উঠে আসবে, জনগণের জন্য কাজ করবে। জি, অসংখ্য ধন্যবাদ। একটু পেছনের দিকে যেতে চাই। অনেক মানুষ কিন্তু এখানে বসেছেন, এই চায়ের আড্ডা একেবারে জমে উঠেছে। আপনারা দেখছেন নির্বাচনী পথ চলা অনুষ্ঠান সময় সংবাদের বিশেষ আয়োজন। সামনে নির্বাচন, ভোট দেবেন তো? জি, ইনশাআল্লাহ ভোট দেব। কি চান নতুন সরকারের কাছে? জি, ভালো চাই, ভালোভাবে যাতে করে ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকা যায় সেটি চান। আপনি কি চান নতুন সরকারের কাছে? আমরা চাই বাংলাদেশের যেন উন্নয়ন কাজমূলক ভালো করে, যেন উন্নয়ন ভালো হয়। আপনি কি চান চাচা? উন্নয়ন ভালো হইলে দেশের একটা উন্নয়ন থাকে, ভালো থাকে, চলা সবাই যেন ভালো থাকে, খেয়ে পরে বাঁচতে পারে। আর কয়েকজন বসে আছেন, তাদের সাথে কথা বলতে চাই। আপনি কি করছেন, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমলা বাড়ি। আমি সিরাজগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ছিলাম। জি, এখন আমি ক্লাম্বারের কাজ করি। আপনি নতুন সরকারের কাছে কি চান? নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের শিক্ষা অঙ্গন এবং আমাদের শ্রমজীবী মানুষ জানি সঠিকভাবে কর্ম করে নিরাপত্তায় তারা জানি বাসা যেতে পারে এবং সন্ত্রাসমুক্ত দেশ গড়তে, এটাই আমরা আশাবাদী, এটাই আমরা সরকারের কাছে আশাবাদী।
জি, অসংখ্য ধন্যবাদ। সন্ত্রাস মুক্ত যাতে নিরাপদে মানুষ থাকতে পারেন, নিরাপত্তা নিয়ে থাকতে পারেন, সেই বিষয়ে বারবার করে তারা এই কথা বলছেন। আমরা একটু যেতে চাই, আমার একজন সহকর্মী রয়েছেন এই অনুষ্ঠানে, বিশেষ করে সিরাজগঞ্জ নিয়ে যিনি কাজ করেন, সিরাজগঞ্জের মানুষের সংবাদ সংগ্রহের কাজ করেন, সহকর্মী রিঙ্কু কুণ্ডু। আমরা তার কাছে যেতে চাই। রিঙ্কু, আপনি একটি প্রতিবেদন তৈরি করেছেন এই এলাকার মানুষের নিয়ে, এলাকার দুঃখ দুর্দশা নিয়ে। এই প্রতিবেদনে কি কি বিষয় আপনি সন্নিবেশিত করেছেন, উঠে আসছে কি কি বিষয়? দেখুন, আসলে সিরাজগঞ্জ কিন্তু একটি শিল্প সম্ভাবনাময় একটি জেলা এবং বাণিজ্যর ক্ষেত্রেও অনেক এগিয়ে গিয়ে, কিন্তু এই জেলার মূল যে অন্তরায় আমরা যেটি দেখেছি নদী ভাঙন এবং চরাঞ্চলে যে পিছিয়ে পড়া মানুষ। কারণ আপনি জানেন যে সিরাজগঞ্জ 9টি উপজেলার মধ্যে 5টি আসলে যমুনা নদীর চরণ বেষ্টিত। এই সকল মানুষের যে যোগাযোগ এবং স্বাস্থ্য, শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে, এই সকল বিষয়ে আসলে আমি প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। জি, ধন্যবাদ। দর্শক, সহকর্মী রিঙ্কু কুণ্ডুর তৈরি করা সিরাজগঞ্জ নিয়ে যে একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি আমরা এখন দেখে নেব। সিরাজগঞ্জের 9টি উপজেলার মধ্যে অর্থনীতির কেন্দ্রবিন্দু শাহজাদপুর উপজেলা। এখানে রয়েছে উত্তরবঙ্গের একমাত্র বাঘাবাড়ী নদী বন্দর। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলায় যমুনা নদী বেষ্টিত। কৃষি, অর্থনীতি এবং পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময় এ জেলার মূল অন্তরায় যমুনা নদী ভাঙন এবং দুর্গম চরাঞ্চলের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। এছাড়া দেশের বৃহত্তম গোচারণভূমি রয়েছে এ উপজেলায়, যেখান থেকে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়। এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা। তবে বাঘাবাড়ী নদীবন্দরটি দীর্ঘদিনেও লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। এছাড়া এখানে উৎপাদিত দুধের সঠিক মূল্য না পাওয়ায় ক্ষোভ খামারিদের। প্রান্তিক লেভেলের যে খামারিরা এবং কৃষক, আমরা প্রতি মুহূর্তে এরা অবহেলিত হচ্ছি। জেলার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, লুঙ্গি ও গামছার সুনাম রয়েছে দেশ জুড়ে। তবে তাঁত শিল্পের প্রধান কাঁচামাল রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে অনেকেই মুখ ফিরে নিচ্ছে এ পেশা থেকে। তাঁতের যে পৃষ্ঠপোষকতা, উন্নয়ন, সে বিষয়ে অনেকটা আমরা পিছিয়ে আছি। দেশের সর্ববৃহৎ চলন বিলের বিরাট একটা অংশ রয়েছে এ জেলায়। বর্ষা মৌসুমে মাছ আর শুষ্ক মৌসুমে উৎপাদিত ধান, সরিষা, ভুট্টা সহ নানা ফসলে ভরে ওঠে মাঠ। তবে প্রতি বছর যমুনার ভাঙনে বিলীন হচ্ছে নদী তীর ও চরের বসত ভিটা, ফসলের জমি সহ বিস্তীর্ণ এলাকা। সেই সাথে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে পিছিয়ে পড়ছে চরের বিপুল সংখ্যক জনগোষ্ঠী। স্কুলের পরিবেশ এবং সার্বিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন যারা করবে, আমরাই তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব। কষ্ট চরের লোকের সবসময়, যে বন্যাও কষ্ট, আবার বন্যা ছাড়াও কষ্ট। ভাঙন এলাকায় এবং চর এলাকায় কিন্তু কৃষিপণ্য উৎপাদন হয় অনেক। এই কৃষিপণ্যগুলি আমরা বাজারকরণ করতে পারি না। আমরা যদি এটি সঠিকভাবে বাজারকরণ করতে পারি, তাহলে এখানে আমরা ব্যবসায়িকভাবে আরও প্রতিষ্ঠিত হব। এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি। এছাড়া নবরত্ন মন্দির সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সহকর্মী রিঙ্কু কুণ্ডুর তৈরি করা একটি প্রতিবেদন আমরা দেখছিলাম। সিরাজগঞ্জের মানুষের আশা, ভরসা এবং নানা সংকট সম্ভাবনার কথা, দাবি দেওয়ার কথা সেই প্রতিবেদনে উঠে এসেছে। আমরা কথা বলতে চাই আরও বেশ কয়েকজনের সাথে। এখানে যারা বিভিন্ন মানুষ কিন্তু রয়েছেন, আমরা আগেই বলেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলতে চাই, জানার চেষ্টা করব তাদের আসলে দাবি দেওয়া কি। সামনে নির্বাচন, আপনারা ব্যবসা বাণিজ্যের সাথে রয়েছেন, কি কি সম্ভাবনা, কি কি সংকট আপনাদের রয়েছে, ছোট্ট করে যদি একটু বলতেন। আপনার নাম বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজি মোহাম্মদ আব্দুল সত্তার, আমি চেম্বার অফ কমার্সের পরিচালক। আসলে ধন্যবাদ জানাই আপনাদেরকে প্রথমত যে মাঠ পর্যায়ের তথ্য আপনারা সংগ্রহ করার জন্য। তা আসলে আমাদের সিরাজগঞ্জ একটা সম্ভাবনাময় একটা সিরাজগঞ্জ, উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এখানে নৌপথ, রেলপথ ও স্থলপথ রয়েছে। এখানে ব্যবসা বাণিজ্য করার অনেক জায়গা রয়েছে। আসলে সামনে নির্বাচন, আমি যে সরকার আসবে তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের সিরাজগঞ্জ নদী ভাঙ্গন এলাকা, সেই নদী ভাঙ্গনকে রক্ষা করবে এবং যোগাযোগ যে ব্যবস্থা ইতিপূর্বে যে বলে গেছেন যে স্তরের যে ফসলাদি হয়, সেই ফসলাদিগুলা যাতায়াত নেওয়া আনার জন্য একটু সমস্যা, সেই সমস্যা সমাধান করবে এবং যে এই সিরাজগঞ্জের জন্য, জনগণের জন্য কাজ করবে এবং সিরাজগঞ্জের উন্নয়ন করবে, বাংলাদেশের উন্নয়ন করবে, সেই দক্ষ জানাশোনা লোককে আমরা ভোট দিয়ে বা
নির্বাচিত করব। এই সিরাজগঞ্জ যেন আলোকিত হয়। সিরাজগঞ্জ নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সেখানে ব্যবসায়ী অনেক সম্ভাবনা রয়েছে। এখানে জানেন আপনারা এই নদীর বিগত দিনে আপনি হচ্ছে লেগে নৌবন্দর ছিলেন, সেই নৌবন্দরগুলা সরে গেছে। এখানে সম্ভাবনাময় আমাদের তাঁত শিল্প আছে, তাঁত শিল্পটাও একটু ধ্বংসের মুখে গেছে। এবং দুধ শিল্প, এখানে আমাদের বাগাবাড়িতে দুধ উৎপন্ন হয়, গরু আছে অনেক। এবং আমাদের এখানে জানেন যে সরিষার আবাদ হয় ব্যাপক। এখানে যদি আমরা চেম্বার অফ কমার্স থেকে আমরাও চিন্তাভাবনা করছি যে এই মধুগুলা, যে মধু উৎপন্ন হয় সেটা ফিল্টার করে বাজারজাত করব। এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে বিদেশি ভাইয়াটা আসবেন এবং শিল্প উদ্যোক্তা যারা আছেন তারা এগিয়ে আসবেন। এবং আমাদের ইতিমধ্যে চেম্বারের প্রেসিডেন্টও এই উদ্যোগ নিয়েছে। আমরা যারা পরিচালক আছি, যারা চেম্বারের আছি, সবাই মিলে এই সিরাজগঞ্জকে একটু সম্ভাবনাময় সিরাজগঞ্জকে দাঁড় করানোর জন্য আমরা সামনে জানেন এই যে নির্বাচনী হাওয়া চলছে, এই নির্বাচনে আমরা যে জনগণের সাথে আছে, জনগণের পাশে থাকে, যে যাকে দিয়ে আমাদের সিরাজগঞ্জের উন্নয়ন হবে, বাংলাদেশের উন্নয়ন হবে, সেই ধরনের ব্যক্তিত্ব, তাকেই আমরা ভোট দিয়ে সিরাজগঞ্জের উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাব। তাকেই আশা করি আমরা তাকেই বিপুল ভোটে ভোট দিয়ে সবাই মিলে আমাদের নদী ভাঙ্গন এলাকা, এখানে শ্রমিক কর্মজীবী মানুষ সবাই মিলে যাতে করে ভালো থাকা যায়, ইনশাল্লাহ সেটাই চেষ্টা করবেন। সেই চেষ্টাটা আপনারা করবেন। নানা ধরনের সমস্যা কিন্তু উঠে আসছে ইতোমধ্যে, বিশেষ করে তাঁত শিল্প, দুগ্ধ শিল্প, বিভিন্ন বিষয় নিয়ে কথা তারা বলছেন, দাবিদাও উপস্থাপন করছেন। আমরা একটু চলে যেতে চাই আরেকটু ভেতরে, অর্থাৎ চায়ের দোকানের ভেতরে আমরা কয়েকজনকে লক্ষ্য করছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে নানা ধরনের কথা উঠে আসছে, কৃষির কথা উঠে আসছে, তাঁত শিল্পের কথা উঠে আসছে, দুগ্ধ শিল্পের কথা উঠে আসছে, এইগুলো আসলে এতদিন কেন উন্নয়ন হলো না? কি সমস্যা রয়েছে আপনার জেলায়, আপনি কি মনে করছেন? আমাদের সিরাজগঞ্জ জেলা আসলে তো আমরা তো মনে করি ভাঙ্গাগড়া সিরাজগঞ্জ শহর। এদিকে নদীর আক্রমণ, একবারে ভাঙ্গে আরেকবারে গড়ে। তারপরে কৃষকের যে ফসল, কৃষকের যে সার, এগুলা প্রচুর দাম, কৃষকের চাষ করা খুবই কষ্টকর হয়ে যায়। তারপরে আমাদের সিরাজগঞ্জ উন্নয়নমূলক কোনো কিছু নাই। তা আমরা এই যে ভোটের একটা আবহাওয়া বইছে, আমরা দীর্ঘ 16-17 বছর ধরে নির্বাচন থেকে আমরা বঞ্চিত। এই নির্বাচন হওয়া আসাতে আমরা অনেক আনন্দিত। আমরা চাচ্ছি যে ভালো একজন প্রার্থী এবং ভালো যারা দেশ চালাবে, যারা আমাদের পাশে থাকবে, আমরা সাধারণ জনগণ আমাদের মনে রাখবে, এইসব লোকে আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার এই দেশ পরিচালনা করার দরকার তাদের। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আমার সহকর্মীকে বলবো ভেতরে এসে আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি বলবেন আমাদের যে সামনে নির্বাচনে আপনার আসলে ভাবনা কি কেমন সরকার পেতে চান আপনি? আসসালামু আলাইকুম। আমি একটা এমন নির্বাচিত এমপি চাই, সেজন্য সুষ্ঠু ভালো সুন্দরভাবে যেন দেশ চালায়। জি, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ সুষ্ঠু সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য কিন্তু তারা কথা বলছেন। এখানে যিনি চা বানাচ্ছেন, চা ব্যবসায়ী, তার সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনারা যে ব্যবসা করছেন, এই ব্যবসায়ী কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা আপনাদের? না, আসসালামু আলাইকুম। আমাদের কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে ব্যবসা করতেছি টুকটাক। নতুন সরকারের কাছে চাওয়া কি থাকবে আপনার? থাকবে, নতুন সরকার আসবে, এসে নতুন উন্নয়ন করবে, দেশের জন্য কোনো কাজকাম করবে, মানুষের সেবা যত্ন করবে, এটা চাওয়া আশা। জি, অসংখ্য ধন্যবাদ। সাধারণ মানুষের চাওয়া আসলে খুবই সামান্য এবং তারা কিন্তু খুব সামান্যই কিন্তু চাচ্ছেন। আমরা আরও বেশ কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, জানার চেষ্টা করব তাদের ভাবনার কথা। এই যে বিভিন্ন যে চরাঞ্চলের কথা উঠে আসছে, তাঁত শিল্প কিন্তু সিরাজগঞ্জে একটি সম্ভাবনাময় খাত, সাথে দুগ্ধ শিল্প রয়েছে। এই তাঁত শিল্প কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনার মতে কারণটা কি? আমার মতে আমরা যতটুকু বুঝি, আমাদের এই স্থানীয় সরকার গভর্নমেন্ট যে পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে সে পর্যন্ত উন্নয়ন কোনো করা সম্ভব না। আমরা চাচ্ছি যে সরকার আছে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সরকারকে ক্ষমতা দিয়ে নির্বাচন দিয়ে জনগণের মাঝে দাঁড়ায় উন্নয়নমূলক কাজ যেগুলো বাদ আছে, মনে করেন তাঁত শিল্প, এই আমাদের বাঁশঘাটে হেন্দে এলো চর এলাকায় আপনারা তো জানেনি শস্যের আবাদ হয়, মরিচের আবাদ হয়, এগুলো আমাদের পোষাইতে হয়। এটা আবার গাড়ি দিয়ে আবার আড়তে নিতে হয়, কিন্তু সেই সময়টা কভার হয় না। মানে যে খুব দূরত্ব, যদি একটু ড্রেজিং করে দিত, নৌকাগুলো আসার মতো ব্যবস্থা করে দিত, সরকারের কাছে আমার আবেদন যে যেই সরকারি ক্ষমতায় আসুক
আমরা এত বছর পরে ভোট দেব আনন্দ সহকারে, ভোটটা সুস্থভাবে দিতে পারি। স্থানীয় সরকারের কাছে, আমরা সরকারের কাছে ক্ষমতা দিয়ে আমাদের এই সমস্যাগুলা যেন খুব দ্রুত সমাধান করে দেয়। আমাদের ব্যবসা বাণিজ্য করা খুব কষ্ট হচ্ছে। জি, ধন্যবাদ। নিশ্চয়ই যিনি নতুন প্রতিনিধি আসবেন নির্বাচিত হয়ে, তিনি এই বিষয়গুলো খেয়াল করবেন। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। এই যে বলা হচ্ছে যে তাঁত শিল্পে নানা ধরনের সুতা বা রঙের যে বিভিন্ন সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেট আসলে ভাঙা যাচ্ছে না কেন? এটা আসলে আমার মনে হচ্ছে যে সেই জাপানি ইয়ার মতো, জাইবাচ্চুর মতো, যে একটা সবাই ইয়া করে সুতার দামটা বেশি নিচ্ছে, রঙের দামটা বেশি নিচ্ছে। বেশি নেওয়ার কারণে কি হচ্ছে যে মাঠ পর্যায়ে যারা উৎপাদন করছে তারা খরচের সাথে তাল মিলাতে পারছে না, শ্রমিকের মূল্যটা ঠিকমতো দিতে পারছে না, বাজারে নিয়ে যাওয়ার পরে দাম ঠিকমতো পাচ্ছে না, যার কারণে ধীরে ধীরে তাঁত শিল্পের দিকে থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। শ্রমিকরা কাজ করে যদি ঠিকমতো টাকা না পায়, বা সপ্তাহে হয়তো 7 দিন কাজ করলে 7 দিনের মজুরি পাবে, কিন্তু যে দেখা যাচ্ছে 3 দিন কাজ করতে পারছে। কারণ কি, মহাজন তো আপনার ওই কাপড়টা তৈরি করার পর আর বিক্রি করতে পারতেছে না। কারণ বিক্রি করতে পারতেছে না কেন? কারণ যায় বাজারে ঠিকমতো মূল্য পাচ্ছে না। এই জন্যে যেই সরকার আসুক, সে সরকারের এই তাঁত শিল্পের দিকে নজর দেওয়া উচিত। কারণ সিরাজগঞ্জের আপনার এই তাঁত শিল্প অত্যন্ত বিখ্যাত, যে এখানকার শাড়ি, লুঙ্গি, গামছা, এটা সারা বাংলাদেশ না, শুধু বাইরেও কিন্তু আপনার এটা যায় এবং সবার কাছে সমাদৃত। তো আমরা চাই যে সরকার আসুক এই তাঁত শিল্পের দিকে নজর দিবেন, এবং যে চেম্বার অফ কমার্সের যারা নতুন এবার নির্বাচিত প্রতিনিধিরা হয়েছেন, আমার পাশে আমার বন্ধু হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার, উনিও পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ওনাদের কাছে আমাদের আবেদন থাকবে, ওনারা এই তাঁত শিল্পের দিকে ভালোভাবে নজর দিবেন যেন আরও এটি উন্নতি হয়। আমরা একটু পেছনের দিকে যেতে চাই, আমরা একটু কথা বলতে চাই। এই যে দুগ্ধ শিল্পের কথা, অর্থাৎ দুধের যে খামারিরা রয়েছেন, তাদেরকে কিন্তু তাদের দুঃখ দুর্দশা কিন্তু প্রতি বছরই কিন্তু গণমাধ্যমে উঠে আসে। তারা অনেক সময় দুধ ঢেলে, মাটিতে ঢেলে প্রতিবাদ জানান। এই যে বিক্রি হচ্ছে না, সঠিক মূল্য পাচ্ছে না তারা, বা ফরিয়াদের যে নানা ধরনের যে দৌরাত্ম্য, এটি সমস্যাটা সমাধানটা কোথায় আপনি কি মনে করছেন? অ্যাকচুয়ালি সর্বপ্রথম সময় টিভির মাধ্যমে বলতে চাইবো যে যারা সাধারণ খামারি, তাদের মানে পশুগুলোকে লালন পালনও করেন, তাদেরকে খাবার খাওয়ানো, এই সমস্ত ব্যাপারের সাথে, এই ব্যবসাগুলোর সাথে যারা সম্পৃক্ত, তারা নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে এদের কাছে বিক্রি করতেছে। যেই মূল্যে ওনারা কিনতেছে, তাতে তাদের সেই ফার্মে উপর্যুপরি খরচের কারণে তারা আসলে দুগ্ধজাত পণ্য বিক্রি করে সেই পরিমাণ মুনাফা পাচ্ছে না, যে কারণে প্রতিবারই দেখা যায় যে খামারিরা সবসময়ই লসের মুখে পড়ে। অ্যাকচুয়ালি এই সমস্ত সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত মানে এটার একটা ব্যবস্থা না নেওয়া যাবে, তাদেরকে কোনো পানিশমেন্টের ভিতরে না আনানো যাবে, আমার মনে হয় না যে সাধারণ খামারি যারা, তারা সুফলটা ভোগ করতে পারবে। আমার আবেদন থাকবে সময় টিভির মাধ্যমে, যারা আমাদের সিরাজগঞ্জের বড় বড় লোকেরা যারা আছেন, যারা পরিচালকবৃন্দ আছেন, যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন, সম্মিলিতভাবে সবাই যদি এটাকে একটুখানি সহযোগিতার দৃষ্টিতে দেখে, আমার মনে হয় এই সমস্যাগুলো থেকে উতরে আসা সম্ভব। ধন্যবাদ সময় টিভি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই যে নানা ধরনের সমস্যার কথা উঠে আসলো, তাঁত শিল্প, দুগ্ধ শিল্প এবং সিরাজগঞ্জের অপার সম্ভাবনাময় খাত চরাঞ্চল নিয়ে নানা ধরনের কথা উঠে আসলো, এই বিষয়গুলো কিন্তু সামনে যিনি জনপ্রতিনিধি আসবেন তার কাছে কিন্তু এলাকার মানুষ দৃষ্টি আকর্ষণ করছেন, এবং তিনি যেন ত্রাতা হয়ে তাদের এই সমস্যার সমাধান করেন। আমরা কথা বলছি সিরাজগঞ্জের যে সংসদীয় আসন রয়েছে, ভোটারদের নানান ধরনের দাবি দেওয়ার কথা শুনছি। আগামী নির্বাচনে নবীন এবং প্রবীণ ভোটারদের সমন্বয়ে কিন্তু এই যে ভোট উৎসব, সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা মেহেরপুরের এই ধরনের নবীন এবং প্রবীণ ভোটারদের ভাবনা নিয়ে কথা শুনতে চাই। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি আমরা দেখে নেব। আমরা ভোট দেবো ওটা শান্তির জন্য। প্রথম ভোটার হিসেবে আপনার অনুভূতিটা কেমন? খুবই আগ্রহী ভোট দেওয়ার জন্য। নির্বাচন মানেই নানা জল্পনা, কল্পনা আর হিসেব নিকেশ। একদিকে যেমন প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা, অন্যদিকে তেমন ভোটারদের চাওয়া পাওয়া আর জনপ্রতিনিধি বেছে নেওয়ার পালা। তবে প্রার্থী বাছাইয়ে প্রত্যেকের দৃষ্টিকোণ যেমন আলাদা, তেমন যোগ্য প্রার্থী নির্ণয়ে মানদণ্ডও ভিন্ন। সময়ের পরিবর্তনে পাল্টেছে কৌশল এবং ভোটযুদ্ধের ধরন। একসময় যেখানে নির্বাচনী মাঠে স্থানীয় নেতৃবৃন্দ ছিল মুখ্য ভূমিকায়, এখন সেখানে প্রার্থীর সম্পৃক্ততা হয়েছে গুরুত্বপূর্ণ। তবে এক কাপ চা আর রাতভর নির্বাচনী অফিসে বসে থাকার সংস্কৃতি বদলেছে বলে জানাচ্ছেন প্রবীণ ভোটাররা। তবে আগে নির্বাচন সকলের উৎসব হিসেবে আবির্ভাব হলেও এখন তা শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ হয়েছে বলেও জানান তারা। যে ভালো নেত্রী হবে তাকে বেছে
নেব। যে কাজ করবি, ভালো কাজ করবি, তাদের জন্য আমরা ভোট দেব। এখনই যেরকম অবস্থা খারাপ, এইভাবে চললে তো দেশ চলে না। এদিকে জেনে বুঝে এবং দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে জনপ্রতিনিধি নির্বাচন করবেন বলে জানান তরুণ ভোটাররা। সেক্ষেত্রে দল, প্রভাব, প্রতিপত্তি কিংবা কারো প্রচারণা ভোটদানে প্রভাব ফেলবে না বলে জানাচ্ছেন তারা। আমি চাই যে কোনো যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এবং যে সার্বিক সবার মঙ্গলের জন্য কাজ করবে। একটি ভোট এর মাধ্যমে আমরা একটি যোগ্য প্রার্থীকে বাছাইয়ের সুযোগ পাই। তবে ভোট দিতে গিয়ে এলাকার উন্নয়নের লক্ষ্যে নিবেদিত ও একনিষ্ঠ ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানান সব ভোটাররা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। আমরা মেহেরপুরের নবীন এবং প্রবীণ ভোটারদের ভোট ভাবনার কথা শুনছিলাম। আমরা আবারও ফিরতে চাই সিরাজগঞ্জে এবং আপনারা দেখছেন সময় সংবাদের বিশেষ অনুষ্ঠান নির্বাচনের পথ চলা। এই তরুণদের উপর নির্ভর করে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। নানা সময়ে নানা আন্দোলনে তরুণরাই কিন্তু তাদের আন্দোলন সংগ্রামে একেবারে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। বেশ কয়েকজন তরুণ বসে আছেন। আপনারা কি ভোটার হয়েছেন? ভোট দিতে পেরেছেন এর আগে, বা ভোট দিতে চান কিনা সামনে? হ্যাঁ, আমি 2018 সালে ভোটার হয়েছি। ভোট দিয়েছেন? না, ভোট দিতে পারি নাই। আমরা ভোট কেন্দ্রে যাইতেও পারি নাই। মানে এবার তো ভোট দিতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করি যে আমরা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারি নাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা তরুণরা যেন ভোট কেন্দ্রে যায় হাসি মুখে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিয়ে বিজয়ী করতে পারি। জি, অবশ্যই সেই আশা আমরাও চাইবো যে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। আপনি ভোট দিতে চান তো এবার? এর আগে ভোট দিয়েছেন আপনি? ইনশাল্লাহ আমি এর আগে 5 বছর আগে ভোটার হয়েছিলাম। ভোট কিন্তু যাওয়ার আগে শুনি আমার ভোট হয়ে গেছে। তাই আমি অন্তর্বর্তী সরকারকে আবেদন করব এবারে ভোটটা যেন সুস্থ সুন্দরভাবে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা দিতে পারি এবং তাকে আমরা জয় লাভ করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তরুণদের সাথে। আরও কথা বলতে চাই, মানুষের ভাবনার কথা জানতে চাই, দাবি দেওয়ার কথা জানতে চাই। এই যে পুরো সিরাজগঞ্জ এলাকায় নদী ভাঙন কিন্তু একটি বড় সমস্যা। লক্ষ লক্ষ মানুষ তাদের যে ভিটেমাটি সেটি হারা হচ্ছেন। আপনি কি মনে করছেন এই সমস্যা সমাধানে কি করা উচিত? কি কি সমস্যা আছে আপনার জেলায়? আমার জেলায় নদী ভাঙনের যে সমস্যা সেটা হল স্থায়ী বাঁধ। সেই স্থায়ী বাঁধ হয়েছে এবং সেই সাথে আমি চাই সিরাজগঞ্জের যে নতুন একটা আপনার নদী বন্দর, যেটা নদী বন্দর ছিল আপনার 200 বছর আগের থেকে, ব্রিটিশের থেকে এটা সিরাজগঞ্জ নদী বন্দর। সেই নদী বন্দর আমরা সিরাজগঞ্জে আবার আমরা দেখতে চাই যে নদী বন্দরটা ফিরে আসুক বা নদী বন্দর থাকুক এবং পানির নাব্যতা থাকুক। এখানে বিভিন্ন রকমের ব্যবসায়িক, আগে যেরকম 200 মন, 500 মন, 1000 মন নৌকায় পাট বিভিন্ন খাদ্যদ্রব্য, সেই জৌলুস যেন আবার ফিরে আসে। সেটা আমি আশা করছি এবং সিরাজগঞ্জের নদীর সাথে যাতে এই সিরাজগঞ্জের সম্পর্ক থাকে এবং নদী বন্দর থাকে, সেটাই আমি আশা করছি। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে যে বাঘাবাড়ি যে নদীবন্দর রয়েছে, সেই নদীবন্দর কিন্তু মানুষের দীর্ঘদিনের দাবি দেওয়ার কথা। এই তো বাঘাবাড়ি নদীবন্দর এখনও সচল হলো না কেন? অর্থাৎ আপনাদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া, বড় জাহাজগুলো কিন্তু ভিড়তে পারে না এখানে নাব্যতার সংকটের কারণে। তো নাব্যতার সংকটে কি ধরনের উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বা আদৌ উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ বাঘাবাড়িতে যেরকম একটা নদী বন্দর আছে, সচল আছে, পাশাপাশি আমরা সিরাজগঞ্জবাসী চাই যে সিরাজগঞ্জ মূল যমুনার পারে, সিরাজগঞ্জের শহরের পাশেই যে বিশাল জায়গা আছে, ইকোনমিক জোন, এখানে ভালো একটা নদী বন্দর করা যেতে পারে ড্রেজিংয়ের মাধ্যমে। এখানে যদি নদী বন্দর সচল থাকে, এখানে শিল্প কারখানা গড়ে উঠবে। এই শিল্প কারখানার মাধ্যমে এখানকার শ্রমিক, খেটে খাওয়া মানুষ এখানে শ্রমের বিনিময়ে কর্মসংস্থান হবে। এটাই আমরা সিরাজগঞ্জবাসী চাই। জি, ধন্যবাদ। সিরাজগঞ্জবাসীর দাবি দেওয়া যে দীর্ঘদিন ধরে এখানকার যে শিল্পাঞ্চল সেটি আসলে ভালোভাবে গড়ে ওঠেনি। ইকোনমিক জোন যেটি করা হয়েছে বেসরকারিভাবে, সেটিও কিন্তু অনুন্নতভাবে করা হয়নি। আমরা এখন কথা বলতে চাই আমাদের রিপোর্টারের সাথে, অর্থাৎ জেলা প্রতিনিধি আমাদের রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু, মানুষের নানা ধরনের দাবি দেওয়ার কথা উঠে আসছে, বিশেষ করে এই যে বাঘাবাড়ি নাব্যতা সংকটের কথা উঠে আসছে, বাঘাবাড়ি যে বন্দর রয়েছে, পাশাপাশি নানা ধরনের যে অভিযোগগুলো আসছে, এই যে দুগ্ধ শিল্প, তাঁত শিল্প, এগুলো
একেবারে বলা যায় যে ম্রিয়মাণ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। প্রশাসনের কি নিষ্ক্রিয়তা রয়েছে, আপনি কি মনে করছেন? দেখুন, আমরা কিন্তু যে প্রতি বছরই দেখি শুষ্ক মৌসুমে বাঘাবাড়ির যে নৌবন্দর, সেখানে কিন্তু নাব্য সংকট দেখা যায় এবং বড় জাহাজগুলো আসতে পারে। এই কারণে কিন্তু ব্যবসায়ীদের ছোট জাহাজে করে পণ্য নিয়ে আসতে হয় এবং তাদের কস্টিংটা আসলে খরচটা বেড়ে যায়। এটা আমরা বাড়ি বাড়ি প্রতিবেদন করি, প্রতি বছরই প্রতিবেদন করি। তাছাড়া আপনি যেটি বলছেন দুগ্ধ শিল্পের কথা, এইখানে যে সমবায় ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে মিল্ক বিটার, তারা কিন্তু সমবায়ভুক্ত। এই মিল্ক বিটা কর্তৃপক্ষ কিন্তু তাদের যে দুধের দাম বাড়ার জন্য যে খুব একটা আসলে কার্যকরী ভূমিকা পালন করে আমরা সেটা দেখিনি এবং তাদের উদাসীনতা লক্ষ্য করছি। আমরা বারবারই প্রতিবেদন করছি, আসলে কর্তৃপক্ষ যদি সঠিকভাবে সঠিক সময় সিদ্ধান্ত না নেয় এবং কার্যকরী সিদ্ধান্ত না, তাহলে আসলে এই জিনিসগুলো আসলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে না বলে আমি মনে করি। জি, ধন্যবাদ রিঙ্কু। আমরা কথা বলছিলাম নানা ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথা আমরা শুনছিলাম। আমরা আরও বেশ কয়েকজন তরুণের সাথে কথা বলছি। তার আগে এখানকার যারা ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন তাদের সাথেও একটু কথা বলতে চাই। এই যে বাঘাবাড়ি নদী বন্দর বা কিংবা নদী ভাঙন নিয়ে কোনো ধরনের কোনো কার্যকর উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করছি না, বা এই জেলার মানুষও কিন্তু নানা ধরনের যে সমস্যার কথা সেটি বলছেন। তো এই অভিযোগগুলো আসলে এইভাবে কি অভিযোগ চলতেই থাকবে? আপনাদের আসলে আপনাদের মতামতটা কি? আসলে কাজ যদি না হয় অভিযোগ তো থাকবেই। আর কাজ হচ্ছে না কেন? কাজ হচ্ছে না সেটা হয়তো কোনো আমলাতান্ত্রিক জটিলতা হইতে পারে। এর আগের যে সরকার ছিল বা এর আগের যে জনপ্রতিনিধি ছিল তাদের কি উদাসীনতা ছিল? তারা কি দেখেনি এই বিষয়গুলো? তারাও দেখেছে, দেখেনি তা আমি বলবো না, তবে যতটুকু দেখেছে বা যে পরিমাণে এখানে বরাদ্দ হতো সেইগুলো আসলে প্রপার ওয়েতে আমার ধারণা খরচ হয়নি। হলে অবশ্যই এখন এই মানুষগুলো এই অভিযোগগুলো আপনাদের করতো না। জি, ধন্যবাদ। তরুণ প্রজন্ম কি ভাবছে এই বিষয় নিয়ে? এই যে দুর্নীতির একটি প্রচ্ছন্ন যে অভিযোগ আসলো, আপনার কি মনে হয়? আমরা মনে করি যে এই দুর্নীতি আমরা যে প্রার্থী দাঁড়াচ্ছে এই দুর্নীতি দমন যাতে করে, আমাদের এই সমস্যাগুলো যাতে সমাধান করে, এই জিনিসটা আমাদের অঙ্গীকার যে তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। জি, ধন্যবাদ। আমরা তরুণ প্রজন্মের সাথে কথা বলছিলাম এবং নানা ধরনের সমস্যার কথা, অবহেলিত বিভিন্ন অবহেলার কথা কিন্তু উঠে আসছে। আমরা আরও কথা বলতে চাই একজন প্রবীণের সাথে, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে এই বয়সে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই তার সাথে। এই যে নানা ধরনের অভিযোগ উঠে আসছে, আপনার জেলায় যে বিভিন্ন সমস্যাগুলো উঠে আসছে, আপনি কি মনে করছেন এগুলো এতদিন ধরে হয়নি কেন, বাস্তবায়ন হয়নি কেন? ধন্যবাদ। আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সিরাজগঞ্জ একটি যমুনা বিধৌত, পল্লী বিধৌত একটি শহরটি বেশ প্রাচীন এবং বেশ রাজনৈতিকভাবে এর যথেষ্ট সুনাম আছে। কিন্তু এখানকার বহু লেখক, বহু সাহিত্যিকের এইখানেই জন্ম এবং সিরাজগঞ্জ শহরটির পরিচিতি সারা পৃথিবীতে কোথাও সব জায়গায় প্রায় বিরাজমান। সিরাজগঞ্জে অনেক লোকই অনেক জায়গায় প্রতিষ্ঠিত শিল্পী, কণ্ঠশিল্পী। কিন্তু এই শহরটা কেন যেন বুঝতে পারি না যে ওই নদী করাল গ্রাসে এত এখানকার সাধারণ মানুষ এত নির্যাতিত, কোনো প্রগতিশীল কোনো কাজ বা দেশের শহরটাকে একটু ডেভেলপ করা, পলিটিক্যাল লিডারদের চিন্তা চেতনা ছিল কিন্তু কাজ এগিয়ে যায়নি, সেরকম তেমন ডেভেলপ হয়নি। এখন আশা করছি যে সামনে সাধারণ মানুষের মুখোজ্জ্বলের সামনে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে গেলে যে দলে আসুক, যদি সুন্দরভাবে সিরাজগঞ্জটা গড়তে পারে, তাহলে আমরা দেখে যেতে পারবো যে পরবর্তী জেনারেশন খুব আনন্দে হয়তো সিরাজগঞ্জে থাকতে পারবে এবং এই শহরটার উন্নতি আমি সর্বান্তকরণে কামনা আমার কাছে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কি মনে হয় এই যে উন্নতি না হওয়ার পেছনের আসলে গল্পটা কি? আসলে আমার মনে হয় যে অগণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালানো হয়েছে, গণতান্ত্রিক ভাবধারার মানুষ নির্বাচিত হয় নাই। আমরা সারা দেশের মানুষের ন্যায় আমরা আশা করছি আগামী নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সাধারণ মানুষ ভোট দেব এমন ব্যক্তিকে যে রাষ্ট্র পরিচালনার দক্ষতা যোগ্যতা আছে, যে মানুষের সবার সাথে মিশতে পারে এবং মন্ত্রী মিনিস্টার হতে পারে, সংসদে গুরুত্বপূর্ণ দেশের জাতির ভূমিকা পালন করতে পারে। এরকম মানুষকে আমরা আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করব। তারাই উন্নয়নের ধারা যেন ত্বরান্বিত করে আমাদের এই অঞ্চলটাকে যেন উন্নত করে। এমন প্রার্থী কি পাচ্ছেন আপনারা? এমন প্রার্থীর আভাস আমরা পাচ্ছি। ইতিমধ্যেই সিরাজগঞ্জে এরকম প্রার্থীর আনাগোনা আরম্ভ হয়ে গেছে। আশা করি জনগণ
সে প্রার্থীকে বেছে নিতে পারবে ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আরও একজনের সাথে কথা বলতে চাই। সামনে নির্বাচন, প্রার্থীরা কিন্তু এখন নানা ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন, ইতিপূর্বে চালিয়েছেন, কিন্তু এই যে এখন যে বুকে জড়িয়ে ধরে প্রার্থীরা, 5 বছর কি তাদের আসলে কাছে পাওয়া যায়? আপনার কি মনে হয় ভোটার হিসাবে? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সময় টিভিকে। যে নির্বাচনের সময় প্রার্থীরা সামনে দেখব যে আমাদের সবাইকে সবার দ্বারে দ্বারে আসতেছে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর তারা সাধারণ জনগণের কোনো খোঁজ খবর নেয় না। সাধারণরা কিভাবে চলে, তাদের জীবন মান কীরকম, সেদিকে তাদের কোনো ধারণা নেই। তবে নতুন দেশ 5ই আগস্টের পর আমরা যে নতুন দেশ পাইছি, আমরা সাধারণ জনগণরা আমরা এমন একটা প্রার্থীকে বেছে নেব যারা নির্বাচিত হওয়ার পরেও যেন সাধারণ জনগণের দ্বারে আসতে পারে। এবং আমাদের সিরাজগঞ্জ জেলা উত্তরবঙ্গের প্রবেশদ্বার, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে সিরাজগঞ্জের এ পর্যন্ত কোনো বড় ধরনের কোনো উন্নয়ন হয় নাই। আমরা আশা করব যে সামনে যে প্রতিনিধি হবেন তিনি আমাদের সিরাজগঞ্জ জেলাকে সারা দেশের ভিতরে একটি অন্যতম জেলা হিসাবে প্রতিষ্ঠিত করবেন, এই আশা। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে নানা ধরনের কথা, আশার গল্প, নানা ধরনের চাওয়া পাওয়ার সংকট সম্ভাবনার গল্প কিন্তু উঠে আসছে। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই, জানার চেষ্টা করব এই যে নদী ভাঙনে কিন্তু লাখ লাখ মানুষ বিলীন হয়ে যাচ্ছে, এইটি আসলে কেন রোধ করা যাচ্ছে? এর আগে কি নানা ধরনের যে কার্যকর পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে, পানি উন্নয়ন বোর্ড বলেন বা বিভিন্ন সংস্থা বলেন, তারা কি আসলে নেয়নি? আসসালামু আলাইকুম, সময় টিভিকে ধন্যবাদ। আসলে সিরাজগঞ্জ একটি নদী ভাঙ্গন শহর, কিন্তু এর আগে যে সরকার ছিল সেটাকে আসলে এক কথায় মানে জনগণ যেটা বলে স্বৈরাচারী সরকার, নির্বাচিত সরকার ছিল না, তাদের একক ক্ষমতার বলে দেশ পরিচালনা করছে। সেই জন্যে আমাদের এখানে না, সব বাংলাদেশের সব জায়গায় সেভাবে উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই। কিন্তু এই নদী ভাঙন তো এখানে মানুষের একেবারে দুঃখ দুর্দশার অবস্থা, তো এটিকে আসলে নজর দেওয়া উচিত ছিল কিনা, মানে কেন নজর দেয়নি তারা? নজর দেয় না, তো আপনাদের বললাম একটা কথায় যে স্বৈরাচারী সরকার, এখানে কোনো নাই। এই যে যেরকম যে আমাদের এখানে অব্দ অফিস ছিল, হ্যাঁ, তারা ইচ্ছা হলে চাইলে এটা রোধ করতে পারতো, কিন্তু তারা এটা হয়তো কোনো কারণে তাদের ইয়েতে নজর দেয় নাই। হ্যাঁ, ধন্যবাদ। কি বরাদ্দ তো ছিল, এই যে বিভিন্ন ধরনের যে বরাদ্দ, সে বরাদ্দ তো ছিল, কিন্তু সেটি আসলে কেন, এই টাকাগুলো কোথায় গেল তাহলে? ধন্যবাদ আপনাকে। আসলে বিগত আমলের যে স্বৈরাচার সরকার ছিল, তারা নিজেরাই মনে করেন যে টেন্ডারবাজি করছে, টেন্ডারবাজি করে উন্নয়নমূলক কাজ করার কথা বলছে, কিন্তু করার কথা বলে তারা সেই টেন্ডারের টাকা তারা উচ্চ পর্যায় থেকে শুরু করে একবারে নিচে পর্যায়ে যারা আছেন তারা সেই টাকা ভাগাভাগি করে খাইছেন। সেই জন্য আমাদের এই অঞ্চলে কোনো উন্নয়ন হয় নাই। ধন্যবাদ। এই যে দুর্নীতির কথা, রিঙ্কু আপনার কাছে আবারও একটু আসতে চাই আমি। আমাদের জেলা প্রতিনিধি রিঙ্কু কুণ্ডু, এই যে দুর্নীতির কথা বারবার অভিযোগ আসছে সাধারণ মানুষের পক্ষ থেকে, আমরা জানি যে কোটি কোটি টাকা বরাদ্দ হয়ে থাকে এই যে নদী ভাঙন, মানুষের দুঃখ দুর্দশার রোধ করার জন্য, এগুলো কি আসলে তাহলে নয়-ছয় হয়েছে? দেখুন, আমরা যখন এই প্রতিবেদনগুলো করতে যাই মাঠ পর্যায়ে, আসলে মানুষ কিন্তু আসলে বলে যে সঠিকভাবে কাজ হয়নি, যে কারণে আসলে এই দশা। আসলে আমরা এটাও আসলে কিছুটা সত্যতা পেয়েছি, এবং আসলে মাঠ পর্যায়ে এই বিষয়গুলো মানে যারা জনসাধারণ বা যারা সুফলভোগী তারাই কিন্তু আসলে এটা বলছে, আমাদের কাছে বারবার অভিযোগ করছে, কিন্তু আমরা কর্তৃপক্ষ যারা গেছে তাদের কাছে যখন গিয়েছি তারা কিন্তু আসলে এটা অস্বীকার করে, বরাবরই তারা অস্বীকার করে এটা। জি, ধন্যবাদ। আমার হাতের বায়ে আমি একটু যেতে চাই, অনেকে বসে আছেন এখানে, তাদের ভাবনার কথা একটু শুনতে চাই। বিশেষ করে তারা বলছেন যে এই যে সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনাদের আসলে ভাবনা কি? সামনে নতুন সরকার আসবে, নিশ্চয়ই আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনাদের ভাবনাটা কি? আমাদের ভাবনা, সামনে নতুন সরকার আসবে, আসলে জনগণ সাধারণভাবে ভালোভাবে ভোট দিতে পারবে। ঠিক আছে, এই 17 বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই। আপনি তো ভোট দিতে যাবেন ইনশাল্লাহ। আমরা 15 বছর সুষ্ঠুভাবে ভোট দিতে পারি নাই, আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন হোক, এই প্রত্যাশা আমরা আছি। একটু পেছনের দিকে যেতে চাই, আপনি একটু এগিয়ে আসবেন সামনে, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে নতুন সরকারের কাছে কি আশা? সামনে কেমন বাংলাদেশ দেখতে চান আপনি? আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আর সর্বোচ্চ হলে দেশে সর্বোচ্চ এখন যুব সমাজে নেশার দিক দিয়ে একটু খারাপ আচরণ আছে, সরকার যেন এই দিক দিয়ে একটু উদ্যোগ নেয়। মাদকদ্রব্য কি সহজলভ্য, অর্থাৎ সহজভাবে কি পাওয়া যায় এখানে? সারা বাংলাদেশে সহজভাবে তো পাওয়া যায় মনে হয়। প্রশাসন কি কোনো নজরদারি দেয় না? বর্তমানে কম দিচ্ছে। প্রশাসনিক যে নজরদারি সেটি আসলে কম পাচ্ছে। প্রশাসনিক নজরদারি কেন আসলে কম? থানাগুলো কি থানাতে অভিযোগ নিয়ে গেলে তারা কি ভালোভাবে নেয় বিষয়টা?
আসলে নেয়, কিন্তু ওই 5ই আগস্টের আগে যে একটা পরিস্থিতি ছিল আর কি, সরকারের মানে থাবা, কালো থাবা, ওরাই আসলে সরকারি লোকজন এই নেশাদ্রব্যগুলো চালাইতো। তো 5 তারিখের পরে তো আসলে বাংলাদেশ প্রশাসনিক একটু স্থবির হয়ে গেছে, সেই কারণে একটু স্থবির হয়ে গেছে, কিন্তু আগের চেয়ে অনেক ভালো আমি মনে করি। 5 তারিখের পরে অনেক ভালো, সামনে আরও ভালো আশা করি আমরা যে সরকার একটু নির্বাচন সুষ্ঠুভাবে হলে জনপ্রতিনিধি, আমরা কাঙ্ক্ষিত প্রতিনিধি আসলে ওনার মতো করে বাংলাদেশটা সুন্দরভাবে সাজাবে, নেশা শুরু করে এবং গুড নেমে মাস্তাবি যারা আছে এগুলা নিয়ন্ত্রণ করবে, এটা আমাদের আশা আর কি। এই যে সবাই একটি কথাই বলছেন যে বিশেষ করে নির্বাচনের দিকে আসলে তারা তাকিয়ে আছেন, যে নতুন সরকার আসবেন, নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন তাদের আসনে, এবং সেই নতুন যে নির্বাচিত প্রতিনিধি সেটি তারা তাদের যে দুঃখ দুর্দশা সেটি আসলে সমাধান করবেন। আপনার কি মনে হয় সমাধান কি আদৌ হবে? ইনশাল্লাহ আমরা আশা রাখি নতুন যে সরকার সামনে আসবে তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝবে এবং জনগণের যে 5টি মৌলিক অধিকার, 1 নম্বর অধিকার হলো তাদের খাদ্য নিরাপত্তা। নতুন সরকারের কাছে যে আমাদের চাওয়া যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে খাদ্য নিরাপত্তা, যে মাধ্যমে যে গরিব মানুষকে জানি একটা খাদ্য নিরাপত্তা দিতে পারে এবং তারা জানি এই খাদ্য নিরাপত্তা নতুন সরকার ব্যবস্থা করে, তাই সেই সরকারের কাছে আমাদের এই আশাবাদ। ধন্যবাদ। নানান ধরনের যে কথাবার্তা, নানান ধরনের যে চাওয়া পাওয়া এবং আশার গল্প সেটি তারা শোনাচ্ছেন। আমরা আবারও এখানকার যারা ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন তাদের কাছে যেতে চাই এবং তাদের কাছে শুনতে চাই, এই যে নতুন করে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের মাদকের ছোবল কিংবা প্রশাসনিক যে নিষ্ক্রিয়তার কথা বলা হচ্ছে, 5 আগস্ট পরবর্তী থানাগুলো কি এখনও কাজ করছে না ভালোভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এই সময় টিভিকে ধন্যবাদ জানাই, যেহেতু মাদকের কথা বলছে। মাদক পুরা দেশটাকেই গ্রাস করে ফেলেছে, বিশেষ করে সিরাজগঞ্জও তার বাহিরে না। 5 তারিখের পরে পুরাপুরি পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে গেছে মাদকের ব্যাপারে। তারা একদম নিষ্ক্রিয়, তারা সাহসী পাচ্ছে না যে মাদক তাকে ধরা বা তাকে কিছু বলা, এটা এক ধরনের মনে করেন নিষ্ক্রিয়তা হয়ে গেছে। পুলিশ প্রশাসন দিয়ে বর্তমানে মাদক কেন কোনো কিছু করা সম্ভব হবে না। পাশাপাশি সিরাজগঞ্জ যে আমাদের সশস্ত্র বাহিনী আছে, সেনাবাহিনী আছে, তারাই একমাত্র মাদকের ব্যাপারে 0 টলারেন্স ঘোষণা করছে। তারাই একমাত্র মাদকের মোটামুটি ধরা যায় যে সিরাজগঞ্জ এখন মাদক মুক্ত না, তারপর কাছাকাছি চলে গেছে এই বর্তমানে সেনাবাহিনীর কারণে। কিন্তু পুলিশের ব্যাপারটা একবারে নিষ্ক্রিয়, কোনো কিছুই পুলিশ দ্বারা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। জি, এই যে অভিযোগ আসছে পুলিশ কাজ করছে না যেভাবে মানুষের যাওয়ার কথা ছিল, আমরা আবারও একজন ব্যবসায়ী প্রতিনিধির কাছে যেতে চাই। এই যে থানাগুলো কাজ করছে না, এখনও ফাংশনাল না, আপনার কি মনে হয় থানা সহ প্রশাসন সহ জনসাধারণের সচেতনতা জরুরি কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনাকে ধন্যবাদ আবারও জানাই। আসলে আপনারা জানেন যে গণতান্ত্রিক সরকার না আসলে এই দেশ যে একটা পর্যায়ে আসবে, গণতান্ত্রিক সরকার আসলে সব কিছু নিয়ন্ত্রণে আসবে। তা আসলে নির্বাচনটা সামনে হবে, আমরা আশা করি যে সরকারই আসুক সে সরকার প্রশাসন সহ সার্বিক দিকটাই নজরদারি করবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, এই আশা করি। জি, ধন্যবাদ। একটু পেছনের দিকে কথা বলতে চাই, থানায় গেলে কি পুলিশের যেই কার্যক্রম সেটিতে সন্তুষ্ট কিনা আপনি? জি, এখন আমরা বর্তমানে যে পরিস্থিতি আছে সেখানে সন্তুষ্ট না আমরা, কারণ সামনে নির্বাচনের পরে আমরা এইগুলোর ধাপ কি বলতে পারবো। কারণ এখন আগের থেকে অনেকটাই থানা পরিবর্তন হয়ে গেছে, পুলিশ অনেক কিছু যাতে সাহস পাচ্ছে না, অনেক কিছু করতে পারছে না আর কি। আমরা চাই যে নির্বাচনের পর আমরা এগুলা দমন করতে পারবো ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ পুলিশের কাছে আমরা এতটুকুই জানাই যে আমরা এই সব সার্বিক বিষয়ে তাদের সাথে সহযোগিতা চাই। তাদের ছাড়া আমরা এই চলাচল করতে পারছি না। রাস্তাঘাটে অনেক চিন্তা হচ্ছে, অনেক ডাকাতি হচ্ছে, চতুর্পাশে মারামারি হচ্ছে, এরকম আমরা অনেক কিছুতেই জড়িয়ে পড়ছি। জননিরাপত্তার একটি ঘাটতি রয়েছে বলে এখানকার মানুষ বলছেন। আমরা একটু পেছনে যেতে চাই। এই যে জননিরাপত্তার কথা উঠে আসে, আপনি কি মনে করছেন যে এই নিরাপত্তা ঠিকমতো পাচ্ছেন কিনা আপনারা পুলিশের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে? আসলে সত্যি, আসসালামু আলাইকুম। আসলে 5 তারিখের পরের থেকে মানুষের সাধারণ জানমালের এবং দুটোই আসলে অনিরাপদ। আপনারা তো দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত ছিনতাই, তারপর চাঁদাবাজি, আরও অনেক কিছুই হচ্ছে যা মানুষের জানমালের জন্য খুবই হুমকি স্বরূপ। আসলে সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু জনপ্রতিনিধি না আসা পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা হবে না। জি,
অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিরাজগঞ্জ মানুষের দুঃখ দুর্দশা, তাদের যে যাবতীয় দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার কথা তারা শুনছিলাম এবং তারা বলছিলেন যে নতুন যে সরকার আসবে সেই সরকার তাদের যেই বিভিন্ন দাবি দেওয়া আছে জনপ্রতিনিধি তারা সেই দাবি দেওয়াগুলো পূরণ করবেন। তো এই ছিল আজকের আয়োজনে, অর্থাৎ এই যে সিরাজগঞ্জে মানুষের নানা রকম কথাবার্তা আমরা শুনলাম, দাবি দেওয়া শুনলাম। নিঃসন্দেহে নতুন সরকার আসলে, নতুন জনপ্রতিনিধি আসলে তারা তাদের এই দাবি দেওয়াগুলো আমলে নেবেন এবং কার্যকর ব্যবস্থা নেবেন বলে এখানকার মানুষ যারা রয়েছেন, সাধারণ মানুষ, তারা দাবি তুলছেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে দেখা হবে নতুন কোনো জেলায়। সেই পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।